আসসালামু আলাইকুম। লাস্ট কয়েক মাস যাবৎ স্যামসাংয়ের ফ্যান বয়েজরা একটু কনফিউজড, কেননা বাজেট ক্যাটাগরির মধ্যে স্যামসাংয়ের যে ফোনটা অ্যাকচুয়ালি রেকমেন্ড করার মতো ফোন, সেই ফোনটার মধ্যে আবার ডিসপ্লে ভালো ছিল না। গ্যালাক্সি A23 এই ফোনটা যে ধরনের প্রসেসর নিয়ে আসে, এই দামের মধ্যে একটা মাস্ট রেকমেন্ডেড ডিল ছিল, বাট শুধুমাত্র ডিসপ্লের জন্য অনেককেই রেকমেন্ড করা যাচ্ছিল না এই প্রাইস বিবেচনায়। আর বাজেট ক্যাটাগরির ফোনগুলোর মধ্যে স্যামসাংয়ের যে একটা মাসেল পাওয়ার ছিল, সেটাই কিন্তু ছিল তাদের ডিসপ্লেটা। তারা ওয়ান অ্যান্ড অনলি ব্র্যান্ড ছিল যারা কিনা বাজেট ক্যাটাগরির মধ্যে তাদের নিজস্ব সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে প্রোভাইড করতো স্যামসাংয়ের ফোনগুলোর মধ্যে পার্টিকুলারলি। কিন্তু এই স্যামসাংয়ের ফোনটার মধ্যে ভালো ডিসপ্লে না থাকার কারণে অ্যাকচুয়ালি এই দামের মধ্যে যাদের কিনা অ্যামোলেড প্যানেল প্রয়োজন, তারা কোনটা কিনবে এটা নিয়ে অনেকে কনফিউজড ছিল। সেই কনফিউশন স্যামসাংয়ের আরও একটা ফোন অন্য একটা দামের মধ্যে এসে আরও বাড়িয়ে ফেলছে, সেটি হলো গ্যালাক্সি A24। গ্যালাক্সি A24 ফোনটা অ্যারাউন্ড 23 থেকে 24,000 টাকায় পাওয়া যাচ্ছে, যদিও বা 1-2 মাস আগে 25 থেকে 26,000 টাকায় পাওয়া যাচ্ছিল। এখন অনেকের কোশ্চেন যে অলমোস্ট যদি আমার বাজেট 25,000 টাকা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি গ্যালাক্সি A34ই তো কিনতে পারি। A34-এ মাচ মোর বেটার ডিসপ্লে, A34 রিফ্রেশ রেটের দিক দিয়ে এগিয়ে, পারফরমেন্স ক্যাটাগরির মধ্যে তো যথেষ্ট পরিমাণে এগিয়ে। সেই ক্ষেত্রে ওটা আরও বেশি পরিমাণে ভ্যালু ফর মানি ডিল মনে হয় যদি আমরা এটার থেকে তুলনা করি। আবার আরও একটা ক্যাটাগরির মানুষের কনফিউশন হচ্ছে, তারা যদি এর থেকে আরও 3,000 টাকা কম দামের মধ্যে এর থেকে ভালো পারফরমেন্সওয়ালা কিংবা প্রসেসরওয়ালা একটা ফোন পায় স্যামসাংয়েরই ফোন, সেই ক্ষেত্রে আরও 2,000 টাকা 3,000 টাকা বেশি দাম প্রোভাইড করে এই ফোনটাকে কেনই বা কিনবে, যেখানে কিনা পারফরমেন্স ক্যাটাগরির মধ্যে একটু ডাউনগ্রেড, যদিও বা ডিসপ্লের দিক দিয়ে একটু পুষিয়ে দেয়। আসলে মেন কনফিউশনটা কোথায়, এটা যদি এর স্পেসিফিকেশনের দিকে তাকাই, 6.5 ইঞ্চিসের একটা সুপার অ্যামোলেড প্যানেল, যেটা কিনা 90 হার্জ রিফ্রেশ রেট নিয়ে আসে, 120 হার্জ না। অ্যান্ড এটা একটা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, যেটা কিনা স্যামসাং অনেক দিন যাবতই মিসিং করতেছিল কম বাজেট ক্যাটাগরির ফোনগুলোর মধ্যে। সেই জন্য এটাকে নিয়ে অনেকেই হাইপড আপ। বেসিক্যালি পূর্বের স্যামসাংয়ের ফোন ইউজাররা এই জিনিসটাই চাচ্ছিল এতদিন যাবত। বাট মেইন কন্ট্রোভার্সি শুরু হয় প্রসেসর ক্যাটাগরির থেকে। মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসরটা ইউজ করা হয়েছে, এটা নিয়ে অনেক বেশি পরিমাণে থ্যাঙ্কফুল যেখানে এক্সিনোসের কোনো প্রসেসর ইউজ করা হয়নি। তাহলে হয়তো বা খোলা মনে এই ফোনটাকে রেকমেন্ড করতে পারতাম না। যারা কিনা লম্বা সময় অবধি ফোনকে ইউজ করতে চায়, 3 থেকে 4 বছর অবধি, এক্সিনোসের পারফরমেন্স অনেক ড্রপ করে, ব্যাটারি ড্রেনিং ইস্যু, হিটিং ইস্যু তো মাস্ট থাকে, সেই জিনিসগুলো এটার ক্ষেত্রে খুব কম হবে। বাট মিডিয়াটেকের হলেও G99-এর জন্য কিন্তু রিয়েলমি 10কে আমি ধুয়া দিয়েছিলাম। এখন ওই দামের মধ্যেই এই স্যামসাংয়ের ফোনটা পাওয়া যাচ্ছে, যদিও বা রিয়েলমি অ্যান্ড স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু একরকম না, আলাদা একটা ফ্যান বেজ রয়েছে। বাট স্যামসাং যেখানে এক্সিনোস দেয় নাই, এটাই আলহামদুলিল্লাহ বলা যায়। অ্যান্ড এর পারফরমেন্স খারাপ তো বলা যায় না, যেখানে কিনা শাওমি রিয়েলমির ফোনগুলোর মধ্যে এই প্রসেসর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানলাম এই ফোনটা যে ধরনের পারফরমেন্স নিয়ে আসে, এই ফোনের দাম ওই 20 থেকে 21,000 টাকাই হওয়া উচিত ছিল। অ্যান্ড খুবই দ্রুত এই দামের মধ্যে হয়তো এসেও পড়বে, কেননা ডলার ক্রাইসিসের জন্য হয়তো বা দামটা বেশি থাকতে পারে। কিন্তু স্যামসাংয়ের এই সিরিজের ফোনগুলো সবসময় আমরা একটু বেশি দামে লঞ্চ হতে দেখি। এটা বলা যায় যে মিড রেঞ্জ ক্যাটাগরির একটা ফ্ল্যাগশিপ ফোন। সফটওয়্যার এক্সপিরিয়েন্সের দিক দিয়ে, ওভারঅল স্পেসিফিকেশন, লম্বা সময় ফোনকে ইউজিংয়ের জন্য এই ফোনগুলোর সাথে অন্য ফোনগুলো কম্পেয়ার করার মতোই না। যারা কিনা গেমার্স না, নর্মাল ইউজার, প্যারেন্টসদের ফোন দিবে এবং আপনি ডে টু ডে লাইফের টাস্কগুলোই ম্যাক্সিমাম সময় করেন, তাদের জন্য যদি ক্যামেরা ক্যাটাগরির মধ্যে থাকায় 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে, এটা যথেষ্ট পরীক্ষিত সেন্সর অ্যান্ড স্টিল নাও কনসিস্টেন্টলি খুবই ভালো ইমেজেস প্রোভাইড করতেছি ইভেন দো ভিডিও ক্যাটাগরির মধ্যেও। অ্যান্ড স্যামসাং ক্যামেরা ক্যাটাগরির মধ্যে কতটাই বেশি সিরিয়াস, এর ক্যামেরা সেট আপের দিকে তাকালে বুঝতে পারা যায়। এই দামের মধ্যে ম্যাক্সিমাম স্মার্টফোন ব্র্যান্ডগুলো কিন্তু আলট্রাওয়াইড ক্যামেরাটাকে স্কিপ করে ফেলে, দিতেই চায় না ম্যাক্সিমাম সময় দেখি। সেখানে এই ফোনটার মধ্যে তার 5 মেগাপিক্সেল একটা আলট্রাওয়াইড ক্যামেরা ইউজ করতে আছে, যেটার জন্য কিনা অ্যাপ্রিশিয়েট করতেই হয়। এন্ড সেলফিতে অ্যাজ ইউজুয়াল একটা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, যেটা কিনা স্যামসাং এর ম্যাক্সিমাম বাজেট ক্যাটাগরির ফোনের মধ্যেই থাকে। এন্ড ওভারঅল ক্যামেরা ক্যাটাগরি নিয়ে বলতে গেলে স্যামসাং যে ধরনের ক্যামেরা সাপোর্ট প্রোভাইড করে, অলওয়েজ ক্লোজ টু ন্যাচারাল কালার অ্যান্ড দাম বিবেচনা, ছবির ডিটেলস, শার্পনেস এবং ডাইনামিক রেঞ্জের দিকে তাকালে অ্যাটলিস্ট এই দামের মধ্যে অন্য যে কোনো ফোনের ক্যামেরার থেকে এই ফোনটা একটু হলেও এগিয়ে থাকে। অ্যান্ড কনসিস্টেন্টলি 6 মাস পরও এই ধরনেরই রেজাল্ট পাওয়া যাবে, যেগুলো কিনা আমরা অন্য চাইনিজ ব্র্যান্ডের ফোনগুলোর থেকে পাই না। অ্যান্ড ব্যাটারি ক্যাটাগরির মধ্যে সবসময়ের মতো অ্যাজ ইউজুয়াল জিনিস 5000 mAh একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা কিনা 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। অ্যাকচুয়ালি তো ফাস্ট চার্জিং বলা যায় না, বাট এটা নিয়ে কিছু বললেও লাভ নাই। স্যামসাং এর টার্গেটেড অডিয়েন্স অ্যাকচুয়ালি তারা যারা কিনা লম্বা সময় অবধি ফোনকে ইউজ করতে চায়, 3 থেকে 4 বছর অবধি, তাদের জন্য এই 25 ওয়াটের চার্জারটাই বেশি পরিমাণ সুইটেবল, লম্বা সময় পর্যন্ত ব্যাটারির যে হেলথ ভালো রাখা কিংবা ভালো একটা ক্যাপাসিটি ধরে রাখার জন্য। এটা অনেক জায়গায় পরীক্ষিত যে তুলনামূলকভাবে যদি কম ওয়াটের চার্জিং থাকে,
মানে ফাস্ট চার্জিং ক্যাটাগরির মধ্যে, সেই ক্ষেত্রে ব্যাটারির উপর প্রেশার কম পড়ে অ্যান্ড লম্বা সময় পর্যন্ত যারা কিনা ফোনকে ইউজ করতে চায় সেই ক্ষেত্রে ব্যাটারির যে পারফরমেন্স রয়েছে সেটার উপর প্রভাবও কম পড়ে। যারা কিনা বাজেট ক্যাটাগরির মধ্যে এতদিন যাবত অপেক্ষায় ছিলেন স্যামসাংয়েরই একটা অ্যামোলেড প্যানেলে ডিসপ্লে দিয়ে আসা ফোন কিনবেন, তাদের জন্য এটা ওয়ান অ্যান্ড অনলি ডিল হয়ে যায় এই দামের মধ্যে। অ্যান্ড ডিসপ্লে যাদের কিনা প্রয়োজন তাদের জন্য তো F23 রেকমেন্ড করার মতো না। কিন্তু আপনি যদি গেমার হয়ে থাকেন অ্যান্ড ওভারঅল ক্যামেরা ক্যাটাগরির মধ্যে এই A সিরিজের ফোনটার থেকে আমি F23 একটু হলে এগিয়ে রাখবো। কলকমের ইমেজ প্রসেসিং পাওয়ার থাকার কারণে, যেহেতু ওখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে, অ্যান্ড সবচাইতে বড় বিষয় ওই ফোনটা যে প্রাইস টু পারফরমেন্স রেশিও প্রোভাইড করতেছে কম বাজেট ক্যাটাগরির মধ্যে, আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট হয়ে থাকেন ফোনকে অনেক হেভিলি ইউজ করেন তাদের জন্য ওইটাই মাস্ট রেকমেন্ডেড ফোন, যদি আপনি ডিসপ্লের বিষয়টা মানিয়ে নিতে পারেন। এটা অনেকেই পারবে না, সেই ক্ষেত্রে তাদের জন্য এই ফোনটা রেকমেন্ড করার মতো বেসিক্যালি। বাট এই ফোনটা হয়তো বা 2-3 হাজার টাকা দাম কমতে পারে, সেই ক্ষেত্রে এটা বেশি ভ্যালুয়েবল ডিল। 24-25 হাজার টাকা যদি এই ফোনটার দাম চলে যায়, এই ফোনটা অফিসিয়ালি পাওয়া যেতেছে 35,000-এ, সেটারে ভাই গুল্লি মারেন, ভুলেও নিয়েন না। বাট 24-25 হাজার টাকাও যদি এই ফোনটা কেনার কথা ভাবেন, সেই ক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে কিছু টাকা অ্যাড করে Galaxy A34 কিনুন, কিংবা কিছু সময় ওয়েট করে একটু টাকা আশেপাশে থেকে ম্যানেজ করে Galaxy A34 মাস্ট রেকমেন্ডেড ফোন এই ফোনটার সাথে যদি তুলনা করতে যাই। বাদবাকি কম বাজেট ক্যাটাগরির মধ্যে Galaxy F23 স্টিল নাও বেস্ট অপশন, যদি আপনি ডিসপ্লের বিষয়টাকে অ্যাকচুয়ালি কনসিডার করে নিতে পারেন। আর যাওয়ার আগে সবসময়ের মতো একই রিকোয়েস্ট, নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে এক ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।